নাই নিলাম, তাদের আচরণে কিন্তু বিএনপি আজকাল কিন্তু তারা কিন্তু ক্ষুব্ধ। কারণটা কি? কারণ তাদের আচরণে মনে হচ্ছে তারা হয়তো চায় না যে দেশে একটা নির্বাচন হোক। কারণ তারা হয়তো বুঝতে পেরেছে যে নির্বাচন হলে, এটা আপনি জানেন যে আমাদের দেশের কালচারটা হচ্ছে হয় এ থাকবে নাহলে বি থাকবে। নির্বাচন হলে একবার এ থাকবে আর আরেকবার বি হবে, এটা একটা ট্র্যাডিশন হয়ে আসছিল। তো এখন এ বলতে তো কিছু নেই, ওটা তো শেষ, ওই চ্যাপ্টার ক্লোজ। এখন আলটিমেটলি যদি দেশে এই মুহূর্তে একটা নির্বাচন হয়, এটা বিএনপি হবে, এটা আপনি জানেন, সবাই জানে। তো এখন ওই নির্বাচনটাকে কত ডিলে করা যায় বা এর মাঝখানে কত প্রতিবন্ধকতা করা যায়, এজন্য হয়তো কোনো কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে। যে কারণে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বিএনপির যারা লোকজন তারা কিন্তু এটা নিয়ে খুবই ক্ষুব্ধ, বিরক্ত এবং হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। তো আমি মনে করি যে এক্ষেত্রে এটাই আমাদের মনে করতে হবে যে এখানে বিএনপি ক্ষমতায় আসতো না কে আসতো, মানে সেটা মূল বিষয় না। মূল কথা হচ্ছে জনগণ একটা ভোটের সুযোগ পাক, যে জনগণ এতদিন ভোট দিতে পারেনি। তো ওই স্পেসটা ক্রিয়েট করার জন্য আমাদের সকলের কাজ করা উচিত। এবং ওই ক্ষেত্রে যে বা যারা প্রতিবন্ধকতা করবে তাদের কিন্তু অন্য কোনো মতলব আছে। মোস্তফা সরোয়ার ফারুকী বা আসিফ নজরুলের বিরুদ্ধে এখন আপনি কথা বলা মানেই কিন্তু পাবলিক আপনাকে তালি দিবে। কিন্তু কথা হচ্ছে ওই পাবলিকের দুটো সস্তা তালি খাওয়ার জন্য আমি যদি জনগণকে অপতথ্য দেই বা অপসাংবাদিকতা করি, দ্যাটস ভেরি আনফর্চুনেট। আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের দায়িত্বশীলতার জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। কয়েকটা ওই ভিউ কামাবার জন্য বা লাইক কামাবার জন্য আমি জনগণকে মিসগাইড করব, আসিফ নজরুলের মতো একটা লোককে আমি রয়ের এজেন্ট বলে দেব, এগুলো ঠিক না। নির্বাচন এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেসিফিকলি বলেই দিয়েছেন যে নির্বাচন আমাদের এটা হতে যাচ্ছে 2025 সালের শেষের দিকে অথবা 26-এর শুরুতে। তো আমি মনে করি এটা একটা খুবই ভালো সময়। আমি মনে করি এই সময়ের মধ্যে নিঃসন্দেহে তারা যে যৌক্তিক সংস্কারগুলো আছে, সংস্কার কাজগুলো করে সুন্দর সময় একটা সুন্দরভাবে নির্বাচন করতে পারবে সকলের অংশগ্রহণে। আসিফ নজরুল স্যার একটা সাক্ষাৎকার নিলাম এবং ওটা আমি প্রচার করলাম। প্রচার করার পরে আমি কিন্তু রেগুলার প্রতি মানে বছরে 2বার করে বাংলাদেশে আসতাম। তো আপনারা জানেন যে আমি পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমি করেছি। তো পুলিশের ভেতরে সব খবর আমার কাছে চলে আসে। তো তখন আমাকে এসবি থেকে জানানো হলো যে ভাই আপনি আর ভবিষ্যতে বাংলাদেশে আসবেন না। আমি বলি কেন? বলে আপনি আসিফ নজরুল স্যার একটা ইন্টারভিউ করেছেন, তো এই ইন্টারভিউর কারণে আপনি এখন আসলে ভবিষ্যতে বিপদ হবে। আমি বলি কেন? আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। বলে মামলা লাগবে না, যে কোনো একটা মামলা আপনাকে সোন অ্যারেস্ট দেখানো হবে, তো আপনি আর আসবেন না। তো ওই যে 2019-এর মার্চ, এরপর থেকে আমি আর আসার সাহস করিনি। আর এরপরে আপনি জানেন যে রাজধানীর গুলশানে মুনিয়া নামে একজন মেয়েকে যে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে যে তারপরে তাকে যে হত্যা করা হলো, একটা বৃহৎ শিল্প গোষ্ঠী, তাদের সাথে আমার একদম পুরোপুরি একটা বিরোধে আমি জড়িয়ে গেলাম। কারণ আমি ওই ইস্যুটা নিয়ে অনেক বেশি ভোগাল ছিলাম বা এখনো আছি। তো তারপরে ওদের পক্ষ থেকেও আমার বিরুদ্ধে আপনারা জানেন যে এমন কোনো অভিযোগে মামলা নেই যে তারা করেনি। তারা আমাকে শিশু ধর্ষক বানিয়েছে, যে আমি নাকি শিশু ধর্ষণ করেছিলাম। যখন আমি ইন্ডিপেন্ডেন্ট সালমান এফ রহমানের মালিকানাধীন পত্রিকাতে আমি যখন কাজ করি, ওই সময় নাকি আমি শিশু ধর্ষণ করেছিলাম রাজধানীর সবুজবাগে। এবং তারা বলল যে ওই শিশু নাকি 2011 সালে আমার দ্বারা ধর্ষিত হয় এবং তখন নাকি তাকে মুগদা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় হাস্যকর কাহিনী হচ্ছে যে মুগদা হাসপাতালটা তৈরি হয়েছিল 2013 সালে। তো তারা কত বড় মিথ্যাচারের মাধ্যমে এ ধরনের যে কারো বিরুদ্ধে এ ধরনের মামলা করতে পারতো, এটা হচ্ছে তার একটা নির্লজ্জ মানে বাস্তবতা। তো এসব বাস্তবতার কারণে আমি